কর্ণ চ্যাটার্জির নাটক ফাঁস করে উচিত শিক্ষা দিল পরশুরাম। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে পরশুরামের হুমকিতে ভয় পেয়ে হসপিটালে ফোন করে কর্ণ চ্যাটার্জি। এরপরে দেখা যাবে ডক্টরকে বলতে থাকে, আপনি আমার জন্য প্রেসক্রিপশন তৈরি করুন। আমি প্রেসক্রিপশন অনুযায়ী হসপিটালে ভর্তি হতে চাই। আমি কোনোভাবেই আর রিস্ক নিতে পারবো না। এ কথা শুনে ডক্টর অবাক হয়ে যায় আর বলতে থাকে, কি বলছেন এসব? আপনার কথার আপনি কি কোনো মানে মুন্ডু বুঝতে পারছেন? আপনি যে কথাগুলো বলছেন সেগুলোর কি কোনো ভিত্তি আছে? আপনি তো সুস্থ সবল মানুষ, তবে আপনার হয়ে আমি কি প্রেসক্রিপশন লিখবো বলুন তো? তখন এই কথা শুনে দেখা যাবে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আমার আমার তো বয়স হলে যা যা অসুখ হয় সমস্ত অসুখই সেই প্রেসক্রিপশনে লেখা থাকবে। আমাকে ক্রিটিক্যাল পেশেন্ট হিসেবে আপনারা আইসিইউতে ভর্তি করে রাখবেন। আমাকে বাঁচতে হবে। আমি বাঁচতে চাই, তাই আপনারা আমাকে আমাকে যে করে হোক ওখানে থাকার জায়গা করে দিন। এ কথা শুনে দেখা যাবে ডক্টর বলতে থাকে, আপনি কি কোনোভাবে কোনো ঝামেলায় ফেসে গেছেন? তখনই তটিনী বলে, সে পুণ্যের কাজটা আমরাই করে দেব। তটিনীর কণ্ঠ শুনে অবাক হয়ে যায় কর্ণ চ্যাটার্জি। এরপরে দেখা যাবে তটিনী বলতে থাকে, আপনাকে মেডিকেল টেস্ট করা হবে। একদম মাথার চুল থেকে পায়ের নখ অবধি সমস্ত কিছু মেডিকেল থেকে করিয়ে দেওয়া হবে। তাই আপনাকে আর কষ্ট করে টাকা নষ্ট করে কোনো রকম কোনো ট্রিটমেন্ট নিতে হবে না। এই বলেই দেখা যাবে তটিনী ও পরশুরাম চলে যায়। এরপরে দেখা যাবে পরশুরাম ও তটিনীর কথায় ভয় পেয়ে হসপিটালে চলে আসে কর্ণ চ্যাটার্জি। সেখানে এসে আইসিইউতে ভর্তি হলে পরশুরাম বলতে থাকে, আমি যে করেই হোক ওই কর্ণ চ্যাটার্জির মুখোশ খুলবো। ও ওখানে হসপিটালে ভর্তি থেকে কি প্রমাণ করতে চাইছে যে অসুস্থ? ওকে ওকে আমরা অ্যারেস্ট করতে পারবো না, এটাও আমি দেখবো। কি করে অ্যারেস্ট করতে পারি বা না পারি সমস্ত কিছু খতিয়ে দেখবো আমি। চিন্তা করো না তটিনী, আমি আমি ওই কর্ণ চ্যাটার্জিকে অবশ্যই তুলে নিয়ে আসবো। এরপরেই দেখা যাবে পরশুরাম আসে হসপিটালে এসে ডক্টরকে বলতে থাকে, আমি কেবিনে ঢুকতে চাই। তখনই ডক্টর পরশুরামকে আটকানোর চেষ্টা করলে পরশুরাম নিজে পারমিশন লেটার দিয়ে ভেতরে ঢুকে যায়। এরপরে দেখা যাবে মেডিসিন ডক্টর বলতে থাকে, আপনি এখানে কি করছেন? এখানে আসার মানেটা কি? এখানে এখানে তো অন্য কেউ পারমিশন ছাড়া ঢুকতে পায় না। আপনাকে এখানে ঢোকার পারমিশন কে দিয়েছে? তখনই পরশুরাম বলে, আমি পারমিশন লেটার দিয়ে তারপরে এখানে ঢুকেছি। আমাকে উপর মহল থেকে পারমিশন দেওয়া হয়েছে, তাই বলছি আপনি বেরিয়ে গেলে ভালো হয়। তখনই ডক্টর বলে, আমি বেরোতে পারবো না। সেখানে থাকে কাবির বলতে থাকে, আমার ড্যাডের শরীর ভালো নয়, এরপরেও তুমি এখানে এসেছো ড্যাডকে বিভ্রান্ত করার জন্য। তোমাকে আমি ছাড়বো না। আমার ড্যাডের যদি কোনো ক্ষতি হয়ে যায় তোমাকে আমি ছাড়বো না বলে দিলাম। তখনই পরশুরাম হাসতে থাকে আর বলতে থাকে, একজন সুস্থ সবল মানুষের আর কি ক্ষতি হতে পারে কাবির? তুমি আমাকে শেখাচ্ছ? তখনই দেখা যাবে কর্ণ চ্যাটার্জির কাছে গিয়ে রিভলভার বের করে মাথায় রিভলভার ধরে পরশুরাম আর বলতে থাকে, এই রিভলভারে ছটা দানা ভরা আছে। আর আপনি খুব ভালো করেই জানেন যে পরশুরামের হাত হাত কাঁপে না। পরশুরাম চাইলেই এখানে আপনাকে শুট করে দিতে পারে। তাই যদি আপনার আপনার যদি কোনো রকম কোনো কথা থাকে তবে চুপচাপ এখানে শুয়ে থাকুন। আর যদি মনে করেন যে আপনার জীবনে বাঁচা প্রয়োজন তবে এখান থেকে উঠে বসুন। আমি জানি আপনি নাটক করছেন, আমি জানি। আর আপনি খুব ভালো করে জানেন পরশুরাম যে কথাটা বলে সেটা করেই ছাড়ে। আমি যদি আপনাকে শুট করি আমার কোনো শাস্তি হবে না, কারণ আমি এটা ইনকাউন্টার হিসেবে চালিয়ে দিতে পারবো। তখনই দেখা যাবে পরশুরাম কাউন্ট করতে শুরু করে। 1 থেকে 3 অব্দি কাউন্ট করার আগেই চিৎকার করে ওঠে কর্ণ চ্যাটার্জি আর বলতে থাকে, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাকে শুট করো না। তখনই পরশুরাম বলে, আমি জানতাম আপনি নাটক করছেন। কি এই নাটকটা ধরতে পারলাম তো কাবির? অনেক ভালো একটা গেম প্ল্যান করেছিলে, কিন্তু সেটা ধোপে টিকলো না। আমি জানতাম এমন কিছু একটাই হবে, তাই আগে থেকে সমস্ত বন্দোবস্ত করে রেখেছিলাম। আগে থেকে উপর মহলে কথা বলে সমস্ত প্ল্যান করে রেখেছিলাম কি করে আমি এখানে ঢুকবো, আর আজকে সেই প্ল্যানটাই আমার কাজে লাগলো। এ কথা শুনে দেখা যাবে তখন কর্ণ চ্যাটার্জি অবাক হয়ে যায় আর বলতে থাকে, তুমি কাজটা ঠিক করলে না, একদম ঠিক করলে না। তুমি আমাকে এভাবে এভাবে সবার সামনে অপদস্থ অপমানিত করতে পারো না, তোমার কোনো রাইট নেই। তখনই কথা শুনে দেখা যাবে পরশুরাম হাসতে থাকে আর বলতে থাকে, কিন্তু আপনি আপনি যেটা করলেন সেটা কি ঠিক হলো? সেটা কি আপনি ঠিক করলেন? একদম ঠিক করলেন না। আপনি এখানে এখানে অসুস্থতার ভান ধরে হসপিটালে ভর্তি হয়ে রয়েছেন। আপনার কি হসপিটালে ভর্তি হওয়ার মতো কোনো কোনো অসুখ হয়েছে? আপনি কি অসুস্থ? না, আপনি কোনো অসুস্থ নয়। আপনি এখানে নাটক করছেন, নাটক করে এখানে ভর্তি হয়েছেন, যার কারণে আমি আপনাকে এখানে অ্যারেস্ট করতে বাধ্য হব। আপনাকে আমি এখান থেকে
তুলে নিয়ে যাব, এখান থেকে আপনাকে তুলে নিয়ে যেতে কেউ আমাকে আটকাতে পারবে না। তখনই কর্ণ চ্যাটার্জি পরশুরামের কাছে হাত জোড় করে বলতে থাকে, আমাকে ছেড়ে দাও, আমাকে আমাকে প্লিজ ছেড়ে দাও। তখনই পরশুরাম বলে, আপনাদের সমস্ত প্রমাণ আমার হাতে। আপনি ও কবির চ্যাটার্জি কি কি কথা বলেছেন, কি কি কথোপকথন হয়েছে, কিভাবে কিভাবে আমাকে হত্যা করতে চেয়েছিলেন, কিভাবে ছুরি করে আমাকে আঘাত করেছিলেন, সমস্ত কিছু আমার কাছে প্রমাণ আছে। এবার সমস্ত কিছু কোর্টে পেস্ট হবে, আদালতে সমস্ত কিছু আমি দেখাবো। এ কথা শুনে দেখা যাবে তখনই কর্ণ চ্যাটার্জি ও কাবির দুজনেই ভয় পেয়ে যায়। কাবির বলতে থাকে, ড্যাড ওকে এসব কি বলছে, এসবের মানে কি, ওর কথাগুলো তুমি বুঝতে পারছো? তখনই পরশুরাম বলে, বোঝার তো কিছু নেই, বোঝা বা না বোঝার এখানে কিছুই নেই। আমি যে কথাগুলো বলছি সেগুলো একদম ঠিক বলছি, একদম সঠিক বলছি। তাই তুমি তুমি যাই করো না কেন, যাই বলো, আমি তোমাকে এখানে কিছুতেই কিছুতেই ছেড়ে যাব না। এরপরে দেখা যাবে তখনই তখনই কাবির আরাধিয়াকে ফোন করে আর বলতে থাকে, আরাধিয়া তুমি প্লিজ তোমার জামাইবাবুকে বোঝাও, তোমার জামাইবাবু হসপিটালে এসেছেন আমার ড্যাডকেও আমাকে তুলতে। তখনই আরাধিয়া বলে, তবে আমি কি করব, আমি তো চাই তোমরা শাস্তি পাও, তোমাদের মতো ক্রিমিনালদের শাস্তি হওয়া দরকার, তোমরা তোমরা শাস্তি পাবে। আর তখনই কাবির বলে, আমি তোমার হাজবেন্ড, তুমি ভুলে যাচ্ছ যে তোমার আর আমার মধ্যে একটা সম্পর্ক আছে, তুমি তুমি ভুলে যাচ্ছ। এরপরেও তুমি কেন কেন আমার প্রতি একটু একটু নরম হচ্ছ না, একটু নির্দয় হচ্ছ না বলো তো? তুমি অযথা কেন সমস্ত কিছু কমপ্লিকেটেড করে তুলছো? তখনই দেখা যাবে এ কথা শুনে আরাধিয়া বলে, তুমি যখন তোমার ড্যাডের কথা শুনে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে, তুমি যখন তোমার ড্যাডের কথা শুনে অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত হয়েছিলে, তখন কি একবারও তোমার কষ্ট হয়েছিল? একবারও তোমার কষ্ট হয়নি। তুমি আমার কথা একবারও ভাবোনি। তুমি ভাবোনি যে তোমার ওয়াইফ এখন কোথায় যাবে, তোমার ওয়াইফকে বাড়ি থেকে বের করে তোমার ওয়াইফ এখন কোথায় যাবে, কি করবে, তুমি কি একবারও ভেবেছিলে? একবারও ভাবোনি। তুমি আমার কথা যদি ভাবতে তবে তুমি তোমার ড্যাডের মুখে কথা বলতে পারতে, তুমি ওনার সঙ্গে প্রতিবাদ জানাতে পারতে, কিন্তু তুমি প্রতিবাদ করোনি। উল্টো তুমি তোমার ড্যাডের সঙ্গে তালে তাল মিলিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে। আজকে যখন বিপদে পড়েছো, তখন আমাকে ফোন করেছো। আমি আমি তোমাকে হেল্প করব না, আমি চাই তোমার শাস্তি হোক। আমি তোমাকে ঘৃণা করি, ঘৃণা, তোমাকে আমি ঘৃণা ছাড়া অন্য কিছুই আর করতে পারি না। তোমার প্রতি আর ভালোবাসা আমার জাগে না। তখন দেখা যাবে এ কথা শুনে কাবির কান্না করতে থাকে আর বলতে থাকে, আরাধিয়া তুমি এই কথাটা বলতে পারলে? তুমি আমাকে ভালোবাসো না? একটা সময় তুমি বলেছিলে আমাকে তুমি নিজের থেকেও বেশি ভালোবাসো। তখনই কাবির বলে, কাবিরের কথা শুনে আরাধিয়া বলে, হ্যাঁ, একটা সময় আমি তোমাকে অনেক ভালোবাসতাম, কিন্তু আমি বুঝতে পেরেছি যে তোমার মতো ক্রিমিনালরা ভালোবাসা বোঝে না। যদি বুঝতো তবে কিছুতেই কিছুতেই ভালোবাসার মানুষকে কষ্ট পেতে দিত না। তুমি যে কষ্টটা আমাকে দিয়েছো, সেই কষ্টটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না, কিছুতেই মেনে নিতে পারবো না। তোমাকে আমি কখনো ক্ষমা করব না কাবির। তুমি তোমার ড্যাডের সঙ্গে মিলে আমার সঙ্গে যে অন্যায়টা করেছো, সে অন্যায়ের কোনো ক্ষমা হয় না। তখন এ কথা শুনে দেখা যাবে কাবির বলতে থাকে, তবে এটাই তোমার শেষ কথা? তখনই আরাধ্যা বলে, হ্যাঁ, এটাই আমার শেষ কথা। এরপরে দেখা যাবে ফোনটা কেটে দিলে আরাধ্যা পরশুরামকে ফোন করে আর বলতে থাকে, জিজু তুমি ওকে ছাড়বে না, কিছুতেই ছাড়বে না। ওদের দুজনকে তুমি হাজতবাস করাবে, আমি সাক্ষী দেব। আমি নিজে সাক্ষী দেব কি কি অপরাধমূলক কাজ করেছে। আমি নিজেও ওর সঙ্গে মিলে অনেক কাজ করেছি, সমস্ত কিছু সাক্ষী দেব আমি। আমার যদি জেলও হয়ে যায়, ফাঁসিও হয়ে যায়, আমার কোনো আফসোস থাকবে না। আমি আমি আর মৃত্যুকে ভয় পাই না। আমি চাই আমার জীবনটা একদম শেষ হয়ে যাক। আমি তো শেষই হয়ে গেছি, এই বেঁচে থেকে কি লাভ বলো? বেঁচে থাকার তো কোনো মানে হয় না, তাই না? তখনই দেখা যাবে আয়ুষী এসে আরাধিয়াকে থাপ্পড় মেরে বলতে থাকে, এসব কি বলছিস তুই? তুই কেন মরবি? ওই জানোয়ারগুলো আমাদের জীবন নষ্ট করে দিয়েছে, ওরা নিজেরা মরবে, আমরা আমরা ওদের মারবো, কিন্তু আমরা কিছুতেই মরবো না। তখনই দেখা যাবে আরাধিয়া বলতে থাকে, কিন্তু বিজিত বিজিত তো ড্যাডকে আটকে রেখেছে, ড্যাডকে যদি আমরা ছাড়াতে না পারি, তুই কোনোভাবে বিজিতের পক্ষ নিয়ে কথা বলবি না তো? তখনই দেখা যাবে আয়ুষী বলে, ড্যাড তো আমাদের সঙ্গে অনেক অন্যায় করেছে। আমার আমার সত্যি একটা কথা মনে হচ্ছে, কি জানিস, মনে হচ্ছে ড্যাড ইচ্ছে করে আত্মসমর্পণ করেছে। উনি আত্মগোপনে রয়ে আমাদের আমাদের ব্ল্যাকমেল করছে, যাতে করে আমরা কোনো রকম স্টেটমেন্ট না দিই। আমরা আমরা স্টেটমেন্ট দেব, এতে যা হবার হবে। আমাদের ড্যাডি যদি ফিরে আসে, ফিরে এলো, আর ফিরে না এলো, কিন্তু আমরা নিজেদের নিজেদের সঙ্গে হওয়া অন্যায়ের প্রতিবাদ করব। যে প্রতিবাদটা আমার ড্যাড, আমার দাদা ভাই ওদের করার কথা ছিল, কিন্তু ওরা না করে উল্টো ওরা ওই অপরাধের সঙ্গে নিজেদের জড়িত করেছে, নিজেদের সামিল করেছে। আর সেই অন্যায়ের
প্রতিবাদ করব আমরা। তখনই কথা শুনে দেখা যাবে আরাধ্যা বলে, তুই তুই একদম ঠিক বলেছিস দিদি, তুই একদম ঠিক বলেছিস। আমরা কিছুতে নিজেদের সঙ্গে হওয়া অন্যায়ের সঙ্গে আপোষ করব না, নিজেদের সঙ্গে হওয়া অন্যায়ের প্রতিবাদ করব। তখনই দেখা যাবে আয়ুষী বলতে থাকে, হ্যাঁ একদম ঠিক বলেছিস, আমরা নিজেদের সঙ্গে হওয়া অন্যায়ের প্রতিবাদ করব। এরপরে দেখা যাবে তটিনী এদিকে নন্দিনীকে বলছে, আমার আমার মনে হচ্ছে সৌরভ কিছু একটা বলতে চাচ্ছে। সৌরভের মুখ থেকে কথা যে করে বের হোক বের করতে হবে। ও যতই চেষ্টা করুক সবকিছু ঢাকার, কিন্তু ওকে কোনোভাবেই কিছু লুকোতে দিলে চলবে না। ও সবকিছুই জানে। সৌরভ সব থেকে বড় ভিকটিম। ওর উপরে একদম শুরু থেকে শেষ অবধি সবকিছুই জানে। সৌরভকে কোনোভাবেই আমরা ছাড়তে পারবো না। ওর মুখ থেকে কথা বের করতে হবে। আর কর্ণ চ্যাটার্জি, যিনি কিনা পরশুরামের ভয়ে হসপিটালে অসুস্থতার নাটক করে বেডে শুয়ে আছে, চলে গেছে পরশুরাম হয়ে চলে গেছে হসপিটালে। এখন ওখানে গিয়ে ওনার অসুস্থতা একদম সুস্থ করে তুলবে। তখনই দেখা যাবে নন্দিনী হাসতে থাকে আর বলতে থাকে, সত্যি হাসালি বটে। ওই কর্ণ চ্যাটার্জি ভয় পেয়ে পরশুরামের ভয়ে হসপিটালে অসুস্থতার নাটক করছে। সত্যি লোকটা পারেও বটে। তখনই দেখা যাবে তটিনী হাসতে থাকে আর বলতে থাকে, ও কি ভেবেছে এত সহজে সবকিছু একদম শেষ হয়ে যাবে? কিছুতেই শেষ হতে পারবে না। আমরা কিছুতেই সমস্ত কিছু শেষ হতে দেব না। তখনই দেখা যাবে এ কথা শুনে তটিনী বলতে থাকে, একদম ঠিক বলেছিস। এদিকে দেখা যাবে কর্ণ চ্যাটার্জিকে পরশুরাম বলে, কি আপনার পুত্রবধূকে দিয়ে তো কোনো রকম কোনো কাজ হলো না। আপনার পুত্রবধূ আমাকে উল্টো ট্রিট করলো যে আপনাদের যেন কোনোভাবে না ছেড়ে দেওয়া হয়, আপনাদের যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হয়। তখনই কথা শুনে দেখা যাবে অবাক হয়ে যায় কাবির ও কর্ণ চ্যাটার্জি। তখনই কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, যতই চেষ্টা কর আরাধিয়া যাই বলুক না কেন, আমি ওকে কিছুতেই ছাড়বো না। ও যদি এখন আমার ছেলেকে না রক্ষা করে, আমার ছেলেকে না বাঁচায়, তবে আমি ওকে কিছুতেই ক্ষমা করব না, কখনো ক্ষমা করতে পারবো না। ওর কারণে যদি আমার কাবিরের জেল হয়ে যায়, আমার কাবিরের কোনো ক্ষতি হয়ে যায়, আমি ওকে কিছুতেই ছাড়বো না। ওকে আমি কিছুতেই সুখী হতে দেব না। ও কি ভেবেছে আমার ছেলেকে ডিভোর্স দিয়ে নতুন করে জীবন শুরু করবে? কিছুতেই পারবে না। আমি ওকে কিছুতেই নিজের জীবনটা সুন্দর করে গুছিয়ে তুলতে দিব না। তখনই পরশুরাম বলে, আমার শালিকার জীবন আমি নিজের হাতে সুন্দর করে গুছিয়ে দেব। আপনাকে কিচ্ছু করতে হবে না। আপনি চেষ্টা করেও আটকাতে পারবেন না। আপনি অনেক অন্যায় করেছেন। এবার দেখুন আপনাকেও গরাদের পেছনে যেতে হবে। আপনি নিজেও গরাদের পেছনে গিয়ে পড়ে থাকবেন। আপনাকে কোনোভাবে আমি আর উঠে আসতে দেব না। আপনি অনেকবার বেড়ে গেছেন, অনেক রকম কাজ করেছেন, অনেক রকম কুকীর্তি করেছেন, যেগুলোর কোনো ক্ষমা হয় না। তখন এ কথা শুনে দেখা যাবে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তুমি ভুল করছো, তুমি ভুলে যাচ্ছ আমি কর্ণ চ্যাটার্জি। আমার সঙ্গে নিজেকে নিয়ে লড়তে এসো না। কি হতে পারে তুমি খুব ভালো করেই জানো। আমি কত দূর অব্দি যেতে পারি, আমার হাত কত দূর অব্দি যেতে পারে, সেটা তোমার কোনো ধারণা নেই। তখনই দেখা যাবে এ কথা শুনে পরশুরাম বলে, আপনার হাত কত দূর অব্দি যাবে সেটার প্রতি আমার ধারণা থাকার কোনো প্রয়োজন নেই। আমি একজন স্পেশাল ব্রাঞ্চ অফিসার। আমার হাত কত দূর যাবে সেটার উপর আপনার ধারণা থাকা দরকার। কারণ আপনার ধারণা থাকলে আপনারা অপরাধ করার আগে দুবার ভাববেন যে তার হাত কত দূর অব্দি যেতে পারে, এর পরিণাম কি হতে পারে আমি সেটা খুব ভালো করেই জানি। তখনই দেখা যাবে কর্ণ চ্যাটার্জি বলে, আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, আমাকে আমাকে ছেড়ে দাও। তখনই পরশুরাম বলে, আমি আমি আপনাকে ছাড়তে আসিনি। আপনি যে নাটকটা সাজিয়েছেন সেই নাটকটার তো এন্ড করতে হবে, তাই না? তখনই কর্ণ চ্যাটার্জি বলে, তোমার কত টাকা চাই বলো, কত টাকা? তুমি যত টাকা চাইবে তোমাকে আমি তত টাকাই দেব, কিন্তু আমার পিছু ছেড়ে দিতে হবে তোমাকে। তখন এ কথা শুনে দেখা যাবে পরশুরাম রেগে যায়, রিভলভার বের করে দেখা যাবে কর্ণ চ্যাটার্জির মাথায় ধরে বলতে থাকে, আমরা টাকায় বিক্রি হই না, এটা আপনি খুব ভালো করে জানেন। এই পরশুরাম কখনো বিক্রি হয়নি আর বিক্রি হবেও না। আপনি কি কারণে এরকম করে বললেন? এটা বলার কোনো কারণ নেই। আপনি এভাবে আমার সঙ্গে কথা বলতে পারেন না। আপনি আমাকে লোভ দেখাচ্ছেন। আপনি আমাকে আমাকে টাকা দিতে চাইছেন, টাকা অফার করছেন। আপনার এর জন্য আরো শাস্তি বেশি হতে পারে। আপনি কি এটা জানেন? তখন এ কথা শুনে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, কেন কেন তোমার কত টাকা চাই বলো, আমি তোমাকে তত টাকাই দেব। তোমাকে আমি ডুপ্লেক্স বাড়ি দেব, গাড়ি দেব, টাকা দেব, সমস্ত কিছু দেব।
সংসার নিয়ে অনেক ভালো থাকবে। অযথা নিজের জীবন নিয়ে টানাটানি করো না, অযথা এসবের মধ্যে ঢুকে নিজেকে শেষ করে দিও না। একবার তো হারিয়ে যেতেই বসেছিলে, তোমার বাচ্চাগুলো এতিম হয়ে যেত। তুমি তুমি চাইলে এখন আমাদের থেকে কিছু টাকা নিয়ে বাচ্চাগুলোকে নিয়ে খুব ভালোভাবেই থাকতে পারো। অযথা ছেলে ছেলে মেয়েগুলোকে অনাথ করার কি কোনো প্রয়োজন আছে? তখনই পরশুরাম বলে, আমি আমি মরে যাব, তারপরেও আপনাদের অন্যায়ের সঙ্গে আপোস করব না। কিছুতেই না, কিছুতেই আপনাদের সঙ্গে আমরা আমরা আপোস করি না। আমরা আমরা সৌরভ ও মহিতোষ মজুমদারের মতো নই, আমরা পরশুরাম।